সে মাত্র 1 বছরের মধ্যে টানা 17 জনকে খুন করে ফেলেছে। গ্রেপ্তার হবার পর সে এমন একটা কথা বলল যে পুরো দেশ তার জন্য ক্ষমা চেয়ে রাস্তায় নেমে এসেছে। এমনকি স্বয়ং খোদ প্রেসিডেন্ট পর্যন্ত হস্তক্ষেপ করে নির্দেশ দিলেন যে তাকে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আসলে সে এমন কি বলেছিল? আজ আমরা দেখব একটা দারুণ ইন্টারেস্টিং কোরিয়ান ড্রামা। আপনারা যারা ভবিষ্যতের কোটিপতি আছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ভালোবাসা দেখে সত্যিই আমি খুব আনন্দিত। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। সে যখন জ্ঞান ফিরে পেল দেখল মাথার উপরে সাদা আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পাশ থেকে রক্তের ড্রপ পড়ার শব্দ শোনা যাচ্ছে। শব্দটা খুব নিস্তব্ধ কিন্তু গা শিউরে ওঠার মতো। সে শরীর নাড়ানোর চেষ্টা করলো কিন্তু নিজেকে একদম শক্ত করে বাধা অবস্থায় আবিষ্কার করলো। তার আঙুলটাও নড়ার শক্তি নেই। ঠিক তখনই একটা ছায়া সার্জিক্যাল ব্লেড হাতে এগিয়ে এলো। ঠান্ডা ঝকঝকে ব্লেডটা তার ভয়ার্ত চেহারার উপর পড়ল। মনে হচ্ছিল পরের মুহূর্তেই সেটা তার গলা কেটে দেবে। পুলিশ হুট করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। সাদা অ্যাপ্রন পরা লি ইউ কিউম ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো। তার নজর গিয়ে পড়ল সামনের ইন্সপেক্টর সো এর ওপর। সে ঠোঁটে একটা অদ্ভুত মিষ্টি হাসি ফুটিয়ে খুব ভদ্রভাবে সোকে জিজ্ঞাসা করল সে কি আরও 5 মিনিট সময় দিতে পারবে, কারণ তার আরেকজন রোগীকে চিকিৎসা দেওয়া বাকি আছে। কিন্তু ডিটেকটিভ প্যাপ এ কথায় ভুললেন না। সে সরাসরি হাত কড়া পরিয়ে এই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করল। যাওয়ার আগে লি ইউ কিউম একটা কথা বলে গেল, এই রোগীকে অন্য কোথাও চিকিৎসা দিলে সে বাঁচবে না। সো ওর কথায় কোনো পাত্তা দিল না। ভাবল খুনি পাগলের প্রলাপ বকছে। জিজ্ঞাসাবাদের সময় ইউ কিউম অবিশ্বাস্য রকমের শান্ত ছিল। সে বলল সে তো কেবল একটা এক্সপেরিমেন্ট করছিল, তাই পুলিশ কেন হুট করে ভেতরে ঢুকলো সেটা নিয়ে সে উল্টো প্রশ্ন তুলল। সো সরাসরি কথার মোড় ঘুরিয়ে দিল। সে নিজের চোখে অপরাধের জায়গায় অসংখ্য কাটাছেঁড়া করা লাশ দেখেছে। উ কিউমের গলায় কোনো ভয় নেই। সে বলল সে পৃথিবীর সব অসুখ সারানোর মতো এক অসাধারণ ওষুধ আবিষ্কার করছে। সেই গবেষণায় সে বড়সড় সফলতা পেয়েছে। আর সেই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল বা জীবিত মানুষের উপর পরীক্ষা চালানো খুব জরুরি ছিল। সো এসব শুনে রেগে চিৎকার করে উঠল, তুই তো শুধু মানুষ মারিসনি, সেগুলোকে পিস পিস করে কেটেছিস। এটাকে কি তুই ক্লিনিক্যাল ট্রায়াল বলছিস? উ কিউম একটা কলম হাতে নিয়ে খাতায় 17 লিখল। সো জানতে চাইল এটার মানে কি। উ কিউম খুব স্বাভাবিকভাবে বলল, ফ্রিজে মাত্র 5 জন আছে, বাকি 12টা বাইরের পাহাড়ে পুঁতে রেখেছি। কিন্তু তাতে কি হয়েছে? এই ওষুধ যদি সফলভাবে তৈরি করা যায় তবে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচবে। তার কথা শুনে সোয়ের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। তার সামনে যে বসে আছে সে মানুষ নয়, একটা রক্তপিপাসু দানব। এই খবর মুহূর্তের মধ্যে হেডলাইন হয়ে গেল। সিরিয়াল কিলার লি ইউ কিউমের নাম পুরো শহরে ছড়িয়ে পড়ল। এমনকি এক ধনী যুবকের স্ত্রীকে মারার চাঞ্চল্যকর খবরটিও খবরের পাতা থেকে নিচে নেমে গেল। এই কেসের উকিল ডং সান তার কথার জাদুতে সেই ধনী যুবককে কেস থেকে বাঁচিয়ে দিয়েছিল। মোটা অঙ্কের টাকা পেলেও সে নিজের উপর খুব বিরক্ত ছিল, কিন্তু করার কিছু ছিল না। ডং সানের একমাত্র মেয়ে মিনসুন খুব বিরল এক জেনেটিক নার্ভাস ডিজিজে আক্রান্ত। এই রোগ সারানো প্রায় অসম্ভব। তার উপর বিপদের উপর বিপদ। ডং সান গত কয়েক বছরে জমানো 20 কোটি টাকা মেয়ের চিকিৎসার জন্য খরচ করতে গিয়ে প্রতারকদের পাল্লায় পড়ে সব হারিয়েছে। জীবনটা তার কাছে শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ বহুদিনের পরিচিত সাংবাদিক ঝাও ফোন করে তাকে একটা কেস হাতে নেওয়ার অনুরোধ করল। ডং সান কেসের নাম দেখল, লি ইউ কিউমের সিরিয়াল কিলিং কেস। সে কোনো কিছু না ভেবেই সরাসরি মানা করে দিল, এই কেস সে নিতে পারবে না। কিন্তু ঝাও চুপি চুপি বলল, তোর মনে আছে কি উন সেগুকের কথা, যে তোকে 20 কোটি টাকা দিয়ে প্রতারণা করেছিল? তাকে লি ইউ কিউম মেরে ফেলেছে। ওদিকে প্রসিকিউশনে সো তার বসের কাছে গিয়ে নিজেই এই সিরিয়াল কিলার লি ইউ কিউমের কেসটা হাতে নিতে চাইল। বস সবই বুঝতে পারছিলেন এই সো একজন বড় ধনী ঘরের মেয়ে। সে এখানে টাকা রোজগার করতে আসেনি, নিজের ক্ষমতা প্রমাণ করাই তার লক্ষ্য। কিন্তু এই কেসটা অনেক বড়, কম অভিজ্ঞতার কোনো অফিসার এটা সামলাতে পারবে না। কিন্তু সো জানাল এই কেসে অলরেডি একজন উকিল নিযুক্ত হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাক্তন প্রধান ডং সান। এদিকে ঠিক একই সময় ডং সান লি উ কিউমের সাথে দেখা করল। প্রথম প্রশ্নেই সে জানতে চাইল, তুই কি উন সেগুককে মেরেছিস? উ কিউম মাথা নাড়ল। ডং সান উত্তেজিত হয়ে দাঁড়িয়ে জানতে চাইল, তাহলে উন সেগুকের কাছে থাকা সেই ওষুধ কোথায়? উ কিউম জানাল সে জানে না, তবে সে জানে মিনসুন আর বেশি দিন বাঁচবে না। ডং সান উ কিউমের কলার চেপে ধরে চিৎকার করে বলল, তোর সাথে উন সেগুকের কি সম্পর্ক? উ কিউম ডং সানের হাত সরিয়ে দিয়ে বলল, এই রোগটা কখনো সারে না। মিনসুনের অলরেডি প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে, আর মাত্র কয়েকদিনের আয়ু বাকি আছে। ডং সান ভয় শিউরে উঠল। এই ছেলে তার মেয়ের নাম কিভাবে জানল? উ কিউম একটা শর্ত রাখল, সে 10 কোটি টাকা অগ্রিম দেবে। যদি ডং সান এই কেসটা জিতে দেয় তবেই সে মিনসুনকে বাঁচাবে। কথা দিল সে। 진짜더라고요, 변호사님.
ফেরার পথে ডং সান ঝাওকে জিজ্ঞাসা করল, তুই ওই খুনিকে কিভাবে চিনতি? ঝাও জানাল, 1 সপ্তাহ আগে উকিউম নিজেই তার সাথে যোগাযোগ করে ডং সানের সাথে দেখা করিয়ে দিতে বলেছিল। সে নাকি এমন একটা ওষুধ আবিষ্কার করেছে যেটা পৃথিবীর সব রোগ সারাতে পারে। সে নিজে বিশ্বাস করেনি, কিন্তু যখন নিজের চোখে দেখল একজন পঙ্গু মানুষ দৌড়াচ্ছে, তখন তার হুঁশ ছিল না। ডং সান হতভম্ব হয়ে গেল। সে ঝাওকে বলল, এখনই কোথাও না গিয়ে আগে একজন ডাক্তার নিয়ে আয়। এদিকে সোয়ের কাছেও একটা ভয়ঙ্কর তথ্য এলো। ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে উকিউমের ল্যাবে যেসব শরীরের টুকরো পাওয়া গেছে তাতে আমেরিকার একটি নতুন ওষুধের উপাদান পাওয়া গেছে, যে ওষুধটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের অপেক্ষায় ছিল। লি উকিউম সেটা কিভাবে পেল? এটা অসম্ভব। সো যখন রিসার্চ করলো, দেখল লি উকিউম মেডিকেল স্কুলে মেধাবী ছিল, কিন্তু গ্র্যাজুয়েশনের আগে এক গাড়ি দুর্ঘটনায় 3 বছর কোমায় ছিল। সেই সময় তার মা মারা যায়। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সে নিজে হার মানেনি। সে অলৌকিকভাবে জ্ঞান ফিরে পায়। সো ভাবল এটা তো অবিশ্বাস্য। সে একটা কনফেশন এগ্রিমেন্ট নিয়ে উকিউমের সাথে দেখা করলো। সে আদালতের বাইরেই কেসটা মেটাতে চাইল। উকিউম জিজ্ঞাসা করল, তুই তো এটা জিজ্ঞেস করলি না যে আমি কত মানুষের প্রাণ বাঁচিয়েছি? সো খুব দৃঢ় স্বরে বলল, তুই যদি 10,000 মানুষের প্রাণও বাঁচাস, তবুও একজন মানুষকে খুন করা অপরাধ। 사람들을 구하기 위해서 어쩔 수 없이 살인마 새끼가 어디서 객기를 부려. 개꼰대네. 뭐? 아니에요. এদিকে ডং সান আর ঝাও সারা কোরিয়া চষে বেড়াচ্ছে উকিউম যাদের বাঁচিয়েছে তাদের খোঁজে। কিন্তু অদ্ভুত ব্যাপার, রোগীরা ফোন ধরছে না, অথবা সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। কাউকেই পাওয়া যাচ্ছে না। ডং সান যত তদন্ত করছে তত তার সন্দেহ বাড়ছে। উকিউম কি মিথ্যা বলছে? কিন্তু ঝাও তো একদম নিশ্চিত। সে বলল, এখনও তো একজন রোগীর সাথে যোগাযোগ বাকি আছে, চল ওই বাড়িটা দেখি। পরদিন সো আবার জেলখানায় গেল। সে পরামর্শ দিল উকিউম যেন কনফেশন এগ্রিমেন্টটা মেনে নেয়, কারণ এই কেসটা ওপেন অ্যান্ড শাট, ফাঁসি একদম নিশ্চিত। উকিউম সেই একই কথা বলল। সে ওষুধ তৈরি করে মানুষ বাঁচাচ্ছিল, সেটা ক্লিনিক্যাল ট্রায়াল ছিল। সে আজ পর্যন্ত কাউকে খুন করেনি। সো কথা বলার মোড় ঘুরিয়ে দিয়ে সেই জাদুর ওষুধের কথা জানতে চাইল। উকিউম যেন কোনো অলৌকিক কাহিনী শোনাচ্ছিল। সে ল্যাবের অবশিষ্ট ওষুধ একটা টবে ঢেলেছিল। শুকনো মরা গাছটা রাতারাতি সজীব হয়ে উঠল। সে ফিশ ট্যাঙ্কেও হেলেছিল। মরা মাছগুলো সাঁতরে উঠল। একটা খোড়া বিড়ালকেও সে সুস্থ করেছিল। ওষুধটা নিশ্চিত হওয়ার পর সে মানুষের ওপর পরীক্ষা শুরু করে। সো হাততালি দিয়ে ব্যঙ্গ করে বলল, দারুণ একটা গল্প, কিন্তু গল্প তো গল্পই থাকে। চল এবার আসল চুক্তির কথা বলি। এই দুজনে যখন কথা বলছিল, ডং সান তখন একজনকে দেখতে পেল। সেই বাচ্চাটি যে 3 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে 10 বছর ধরে বিছানায় পড়েছিল, সে এখন দৌড়াচ্ছে। 그 사람들이 전부 저한테 치료받았거든요. ওদের সবাইকে আমি সুস্থ করেছি। সো স্বপ্নেরও ভাবেনি যে লি উকিউম নিজেই কবর দেওয়া লাশের জায়গাগুলো বলে দেবে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেল। খুঁড়ে সব মিলিয়ে মোট 12টা লাশ উদ্ধার করা হলো। কিছু শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিষ্ঠুরভাবে কাটাছেঁড়া করা, কিছু শরীরের পুরো রক্ত শুষে নেওয়া। খুনের এমন বিভৎস পদ্ধতি দেখে গা শিউড়ে ওঠে। প্রথম শুনানির আগের রাতে ডং সান আবার উকিউমের সাথে দেখা করল। সে যদিও সেই বাচ্চাটিকে দেখেছিল, কিন্তু কিভাবে প্রমাণ করবে যে সেটা উকিউমই সুস্থ করেছে? আর কিভাবে প্রমাণ করবে যে ছেলেটা সত্যিই অসুস্থ ছিল? উকিউম ধীরে সুস্থে মুখ খুলল। 3 বছর আগে তার এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল। জ্ঞান ফেরার পর ডাক্তাররা বলেছিল তার রক্তের গঠন বদলে গেছে। একজন মেডিকেল ছাত্র হিসাবে সে নিজে এসব অবাস্তব কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর সেই সময় সে অসহ্য যন্ত্রণায় ভুগত। যন্ত্রণা এতটাই বেশি ছিল যে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে উঠেছিল। 1 মাস পর পেইন কিলারও আর কাজ করছিল না। সে ভাবল, যেহেতু একবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছে, তাই নিজের ওপরই পেইন কিলার তৈরির চেষ্টা করল। তারপর চলল একের পর এক পরীক্ষা, একের পর এক যন্ত্রণার অভিজ্ঞতা। কিন্তু হঠাৎ একদিন সেই যন্ত্রণা ভোজবাজির মতো মিলিয়ে গেল। ডং সান ভয়ে শিউড়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তুই যে ওষুধের কথা বলছিস, সেটা কি আমার মেয়ের রোগ সারাতে পারবে? উকিউম শুধু একটা কথা বলল, অবশ্যই পারবে। 1 সপ্তাহ পর আদালত এই মামলার শুনানি শুরু করল। আদালতের বাইরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জড়ো হয়েছে। চারপাশ থেকে ভেসে আসছে গালিগালাজ। সো আশামতোই এই কেসের প্রসিকিউটর হয়েছে। তার ওপেনিং স্টেটমেন্ট ছিল খুব বলিষ্ঠ। সে বলল, আসামি লি উকিউম গত 1 বছরে টানা 17 জনকে খুন করেছে। সে মিথ্যে বলছে যে সে মানুষ বাঁচাচ্ছিল, কিন্তু ভুক্তভোগীদের লাশের অবস্থা খুবই করুণ ছিল। আদালতের উচিত একে কঠোর শাস্তি দেওয়া। ডং সান উঠে দাঁড়িয়ে এর বিরোধিতা করল। সে বলল, এটা কেবলই অনুমানের ভিত্তিতে অভিযোগ। বিচারক এই মতামতের সাথে একমত হলেন। লি উকিউম হঠাৎই হেসে উঠল। তার হাসিটা ছিল গা শিউড়ে ওঠার মতো। এবার ডং সানের পালা। সে 6 জন সাক্ষীকে আদালতে হাজির করার ঘোষণা দিল। সেই 6 জন মানুষই একসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, কিন্তু তার মক্কেলের চিকিৎসার পর সবাই অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে পুরো আদালত একদম নিস্তব্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর বিচারক এই অনুরোধ মঞ্জুর করলেন। বিরতির সময় সো মোবাইল খুলে একটা বই পড়ার চেষ্টা করল। ডংসান তার পুরনো ল ফার্ম ছেড়ে দিয়ে ঝাউর অফিসে চলে এলো। এখন তার আর পিছিয়ে আসার সুযোগ নেই। মেয়ে মিনসুনের শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এই রোগ আসলে অসাধ্য, আর এই রোগ সারানো মানে হলো ট্রাম্পকে বিশ্বাসযোগ্য প্রমাণ করা। সমস্যা হলো সেই 6 জন সাক্ষীকে আদালতে হাজির করার যে দাবি সে করেছিল তা ছিল নিছকই ফাঁপা বুলি। এখন তাদের 5 জনকেই পাওয়া যাচ্ছে না, আর একমাত্র যে সাং ইউয়ের মায়ের সাথে যোগাযোগ হয়েছে সেই সরাসরি আদালতে আসতে মানা করে দিয়েছে। এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে উকিউম ডংসানকে একটা গোপন কথা বলল। গ্রেপ্তারের সময় যে ল্যাবে তাকে আটক করা হয়েছিল সেখানে একটা নোটবুক আছে, তাতে এক্সপেরিমেন্টের খুঁটিনাটি লেখা আছে, যা এই কেসে কাজে লাগতে পারে। ডংসান রাতের অন্ধকারে সেই ল্যাবে ঢুকে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কোনো নোটবুক পেল না, কারণ পুলিশ আর প্রসিকিউশন আগেই এই জায়গাটা তছলছ করে ফেলেছে। ডংসান 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 ভাবল বড় কোনো প্রমাণ পাওয়া গেছে, কিন্তু পুলিশের কাছে আনার পর দেখা গেল এই ছেলেটা আসলে একজন ইউটিউব ব্লগার। সে ঝুঁকি নিয়ে বিভিন্ন অপরাধের জায়গা বা ভুতুড়ে বাড়ির ভিডিও শ্যুট করতে এসেছিল। আর অন্যদিকে ঝাও বসে নেই, সে নতুন একটা রিপোর্ট লিখল, যেখানে ডাক্তার লি উকিউমের অলৌকিক কর্মকাণ্ডের কথা তুলে ধরল, যার ফলে ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি হলো। এতে প্রসিকিউটর সো ভীষণ বিরক্ত। জনমত আর আদালত দুটোই সমান গুরুত্বপূর্ণ, তাই সে একটা নোংরা বুদ্ধি বের করল। সে তার লোক পাঠিয়ে ঝাওয়ের অফিস তল্লাশি করল, যাতে সব তথ্য জব্দ করা যায়। যদি সে প্রমাণ করতে পারে যে লি উকিউম মানুষ বাঁচানোর কথা বলে মিথ্যে ছড়াচ্ছে, তবে এটা ফেক নিউজ ছড়ানোর অপরাধ হিসেবে গণ্য হবে। ডংসান খবর পেয়েই দৌড়ে তার অফিসে গেল। ওয়ারেন্টটা ভালো করে পড়ার পর সে দেখল কোনো খুঁত নেই। কিছুক্ষণ চিন্তার পর সে ঝাওয়ের অফিসের দিকে আঙুল তুলে বলল, এই জায়গাটা আমরা শেয়ার করি, আর এটা আমার ডেস্কে রাখা পার্সোনাল জিনিস। দয়া করে কোনো ব্যক্তিগত জিনিসের উপর হাত দেবেন না, অন্যথায় আমি চুরি করার অভিযোগে মামলা করব। প্রশাসনিক নিয়ম অনুযায়ী আপনি এই পোশাকে ঝামেলা করছেন। পরিস্থিতি সামলে নেওয়া গেল। 그러면 뭐 마음껏들 가져가세요. ঝাও বুঝতে পারছিল না সো কেন উকিউমের উপর এত ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ছে। ডংসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সো আসলে আমার ছাত্রী। মেয়েটা বেশ ধনী পরিবারের, নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে আছে, তাই সে এই কেসটা সহজে ছাড়বে না। কথা শেষ হতেই ঝাও দেখল একটা সুন্দরী মেয়ে তার পাশে বসে আছে। ডংসান পরিচয় করিয়ে দিয়ে বলল, এটা আমার আগের অফিসের অ্যাসিস্ট্যান্ট মিন। ঝাও হ্যালো বলার আগেই মিন অভিযোগ শুরু করল। ডংসান চাকরি ছাড়ার পর থেকে সে অফিসে একা হয়ে গেছে, মনে হয় যে কোনো সময় তাকে ছাঁটাই করে দেওয়া হবে। ঝাওয়ের মাথায় বুদ্ধি এলো, মিনকে যদি সাক্ষীদের সাথে দেখা করতে পাঠানো হয়, পুরুষদের চেয়ে একজন মেয়ের কথা সাধারণ মানুষ সহজে শুনবে। ডংসান কিছুটা লজ্জা পেল, সে এই কেসটা নিজের মেয়ের জন্য লড়ছে। অন্যের মেয়েকে এই ঝামেলায় জড়াতে তার খারাপ লাগছে, কিন্তু মিন সাথে সাথে রাজি হয়ে গেল। তার এখন হাতেও কাজ নেই। যদিও ডংসান চাইছিল না, কিন্তু তার এখন সাহায্যের খুব প্রয়োজন। পরের দিন সকাল সকাল মিন সাং ইউয়ের মায়ের সাথে দেখা করতে গেল। আধা ঘন্টা অনেক বোঝানোর পর সাং ইউয়ের মা উকিউমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কিন্তু তিনি মিডিয়ার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, আর ছেলেকে তো কোনোভাবেই এর সাথে জড়াতে চাইছেন না। বাচ্চাটা এখন পড়াশোনা করছে, একে যদি খুনিদের সাথে জড়ানো হয় তবে কি হবে? বাকি কথাটা তিনি আর শেষ করলেন না। সো এই বিষয়ে তদন্ত করছে, আর তার অনুসন্ধানের ফলাফল অদ্ভুত। সাং ইউ নামের সেই ছেলেটি জন্ম থেকেই পোলিয়াতে আক্রান্ত ছিল। সে জীবনে কখনো নিজে পায়ে হেঁটে চলতে পারেনি, কিন্তু উকিউমের চিকিৎসার পর সে এখন দিব্যি ফুটবল খেলছে। শুধু তাই নয়, তাজিন নামের আরেকজন ছেলে ছিল 5 বছর আগে, যার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। হাসপাতাল থেকে পর্যন্ত তাকে বাড়ি ফিরে গিয়ে শেষ সময়ের প্রস্তুতি নিতে বলা হয়েছিল, কিন্তু উকিউমের চিকিৎসার পর সে এখন পুরোপুরি সুস্থ। এদিকে মিন সাং ইউয়ের মায়ের কাছে উকিউমের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরল। 출석할게요. 감사합니다, 어머니. উকিউমের এই মামলাটির রায় দেওয়া মানেই নিশ্চিত মৃত্যুদণ্ড। সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামির দিকে তাকিয়ে বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি কি সত্যিই উকিউমের চিকিৎসার মাধ্যমে আপনার ছেলের পোলিও রোগ সারিয়েছেন? হ্যাঁ, গত 18 বছরে সাং ইউ কখনো নিজে দাঁড়িয়ে থাকতে পারেনি। আপনার এই কথা কি পুরোপুরি সত্য? হ্যাঁ, সে নিজেই দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছে। পরে সাং ইউয়ের কি কোনো শারীরিক জটিলতা দেখা দিয়েছিল? না, সাং ইউ মনে করে সে নতুন এক জীবন ফিরে পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বক্তব্য এখানেই শেষ। এবার সোয়ের ক্রস এক্সামিনেশনের পালা। সে
প্রথমেই জিজ্ঞাসা করল সাংইউ ঠিক কোন হাসপাতালে রোগ নির্ণয় করিয়েছিল। বিস্তারিত সব মেডিকেল রিপোর্ট কি দেওয়া সম্ভব? সাংয়ের মা চুপ করে রইলেন। সো বিচারককে বলল, গত কয়েক বছরে সাংইউ পোলিও রোগের কারণে প্রায় 8 কোটি টাকার বিশাল অঙ্কের বীমা সুবিধা পেয়েছে। ডংসান পরিস্থিতি বুঝতে দ্রুত উঠে দাঁড়িয়ে আপত্তি জানালো। এই বিষয়ের সাথে বর্তমান মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু বিচারক সাথে সাথেই তার আবেদন খারিজ করে দিলেন। সো এবার তার সাক্ষী হিসাবে ন্যাশনাল ফরেন্সিক সার্ভিসের ডাক্তারকে ডাকল। তিনি উকিওমের সাংইউকে সুস্থ করার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, কারণ চিকিৎসা বিজ্ঞানে পোলিও রোগ সারানোর কোনো নজির নেই। তবে রাইচৌ নামে একটি রোগ আছে যার লক্ষণগুলো অনেকটা পোলিও রোগের মতোই। প্রায়ই মানুষ এটাকে পোলিও ভেবে ভুল করে, অথচ রাইচৌ রোগটি সারানো সম্ভব। ফরেন্সিক ডাক্তার কথা শেষ করার আগেই ডংসান আবার উঠে দাঁড়িয়ে বাধা দিল। সে বলল, এটা সাক্ষী প্রভাবিত করার মতো বক্তব্য। সাংইউকে যে ভুল ডায়াগনোসিস করা হয়েছিল তার কোনো প্রমাণ নেই। বিচারক কিছুক্ষণ চিন্তা করে 30 মিনিটের জন্য আদালতের অধিবেশন মুলতবি করলেন। 손태진 씨가 연락이 안 돼요. এরপর তিনি তৃতীয় সাক্ষী অর্থাৎ তৃতীয় রোগীর জবানবন্দি শুনবেন। 30 মিনিট পর ডংসান শুনানির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানালো, কারণ তার সাক্ষী আজ আসতে পারছে না। সো দাঁড়িয়ে বলল, সেই সাক্ষী তো আদালতেই উপস্থিত আছে। বিচারক কৌতূহল নিয়ে জানতে চাইলেন এর মানে কি। সো তৃতীয় সাক্ষী হিসেবে তাজিনকে ডাকল। এই ছেলেটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে আদালতে স্বীকার করল যে সে কিউমের চিকিৎসা নিয়েছিল এবং চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল। কিন্তু সে দাবি করল কিউম পুরোপুরি একজন প্রতারক, কারণ সে আদতে সুস্থ হয়নি, উল্টো রোগ আবার ফিরে এসেছে এবং তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। দ্বিতীয় দফার বিচার শেষ হলো। ডংসান শোচনীয়ভাবে হেরে গেল। সে তাজিনের পিছু নিয়ে রাগে চিৎকার করে জিজ্ঞেস করল, তুই হঠাৎ কেন বয়ান বদলে ফেললি? মানুষের কি কোনো বিবেক নেই? কিউম না থাকলে তুই তো অনেক আগেই মরে যেতিস। তাজিন চোখ লাল করে গর্জে উঠল। সে যা বলেছে সব সত্যি। তার রোগ সত্যি ফিরে এসেছে এবং সে এখন কেমোথেরাপি নিচ্ছে। সে বাঁচবেও বেশি দিন না। তাই সে চায় না কিউমের মতো কোনো শয়তান আর কাউকে কষ্ট দিক। কিউম একথা জানতে পেরে ভীষণ রেগে গেল। তার মনে হলো ডংসানের দক্ষতায় ঘাটতি আছে, আর এমন চলতে থাকলে মিনসুনও নিশ্চিত মারা যাবে। ডংসান ঠান্ডা গলায় বলল, তার মেয়ের নাম যেন মুখেও না আনে। এক সপ্তাহ আগে সো সবার আগে তাজিনের সাথে দেখা করেছিল এবং চিকিৎসার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিল। জানতে পারে যে তাজিনের অবস্থা শুরুতে ভালোই ছিল। সে প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু কিউম তো এক হাতুড়ে ডাক্তার, তাই সে নিশ্চিত ছিল যে তাকে হাসপাতালে চেক আপ করাতে হবে। আর কে জানতো হাসপাতালে যাওয়ার পরপরই রোগটা আবার ফিরে আসবে। তাই সে এখন কিউমকে ঘৃণা করে, কারণ পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় রোগ নয়, বরং আগে আশা পাওয়া এবং পরে তা হারিয়ে ফেলা। 환자분 다른 수술 받게 하면 안 돼요. 제가 하던 수술 방식이랑 뒤엉키면 জেলখানায় কিউম একটা প্রস্তাব দিল। সে আদালতে নিজের সক্ষমতা প্রমাণ করতে চায়। ডংসান অনেকক্ষণ চুপ থাকার পর জিজ্ঞেস করল, তুই আসলে কি করতে চাস? আদালতে তুই কি আবার কাউকে খুন করতে চাস? এই কথা বলার পর কিউমও অনেকক্ষণ নীরব রইল। শেষ পর্যন্ত ডংসান তাকে বিশ্বাস করতে পারছে না, আর সত্যটাও ঠিক তাই। দ্বিতীয় শুনানির অনেক আগেই ডংসান 6 জন রোগীর ফাইল নিয়ে তার প্রাক্তন স্ত্রীর কাছে গিয়েছিল, এটা জানার জন্য যে কিউম সত্যি বলছে নাকি মিথ্যে। কিন্তু প্রাক্তন স্ত্রী রেগে গিয়ে ঝাড়ি দিয়ে বলল, আর কতবার প্রতারিত হলে তোর শিক্ষা হবে? এখন নিজের মেয়েকে একটা খুনির হাতে সঁপে দিবি? মাথা ঠিক আছে তোর? প্রসিকিউশনে সো টেলিভিশনের খবর দেখছিল। সবাই এখন এই কেস নিয়ে আলোচনা করছে। আজকের প্রোগ্রামের অতিথি হলেন সাদা পার্টির এই বৃদ্ধ মৃত্যুদণ্ড কার্যকরের প্রয়োজনীয়তা নিয়ে বিশাল লম্বা বক্তৃতা দিচ্ছেন। কোরিয়ার বর্তমান পরিস্থিতি হল মৃত্যুদণ্ড থাকলেও তা কার্যকর করা হয় না। বিচার বিভাগ একে এক ধরনের সভ্যতা ও মানবাধিকারের চূড়ান্ত প্রকাশ মনে করে, কিন্তু এমপি সাদা এতে একমত নন। মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর না করা মানে তো মৃত্যুদণ্ড বাতিল করারই সামিল। সো তীক্ষ্ণ বুদ্ধিতে বুঝে গেল এটাই তার সুযোগ। এমপি সাদা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চান। যদি তার সমর্থন পাওয়া যায় তবে এই কেস জেতা কেবল সময়ের ব্যাপার। পরের দিনই সে পারিবারিক সম্পর্কের সূত্র ধরে এমপি সাদা এবং তার সহযোগী কিয়াংয়ের সাথে দেখা করল। তারা তিনজনের শুভেচ্ছা বিনিময়ের পরপরই এমপি সাদা ফোন ধরতে বাইরে চলে গেলেন। সো অবলীলায় জিজ্ঞেস করল, এমপি সাদার প্রোগ্রামের স্ক্রিপ্ট কি তুমি লিখেছ? কিয়াং মাথা নেড়ে হ্যাঁ বলল। সো হঠাৎ নিজের ভাবভঙ্গি বদলে ফেলল এবং কিয়াংকে প্রশ্ন করল, জনগণের মধ্যে উস্কানি ছড়িয়ে ডিফেন্স উকিলকে এমন আক্রমণাত্মকভাবে কেন অ্যাটাক করা হচ্ছে? কিয়াং থতমত খেয়ে গেল। এই মেয়েটা এত দ্রুত নিজের রূপ কিভাবে বদলাচ্ছে? 여기서 남자 여자가 왜 나와? 미쳤나봐 이씨.
সো একটা গালি দিয়ে বলল, এখন ট্রেন্ডিংয়ের 1 নম্বরে মৃত্যুদণ্ড নয়, বরং ডিফেন্স উকিল ডং সান আছে। এভাবে জনমত নিয়ন্ত্রণ করা বোকামি ছাড়া আর কিছু না। এমপি সাদা ফোন সেরে ফিরে আসতেই দুজনে আবার হেসে উঠল, যেন আগের তর্কটা কিছুই ছিল না। কিন্তু তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে গেল। এদিকে ডং সান তখনও কাজ করছিল। মিন একটা বিষয় খেয়াল করল, উ কিউমের মেরে ফেলা 17 জন মানুষই ছিল দুর্ধর্ষ অপরাধী। এটা তো দারুণ একটা পয়েন্ট। জনগণ সবসময় একা লড়া বীরদের পছন্দ করে। ঝাউ খুশিতে হাততালি দিয়ে উঠল। এটা একটা দারুণ খবরের টপিক। সে দ্রুত লিখতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই খবরটা হেডলাইনে চলে এলো। তৃতীয় শুনানির সময় ডং সান এই কার্ডটাই খেলল। উকিউমকে যে ড্রাইভার ধাক্কা দিয়েছিল সে মানসিক সমস্যার অজুহাতে আইন থেকে পার পেয়ে গিয়েছিল, কিন্তু জেল থেকে বের হওয়ার পরপরই মদ্যপ অবস্থায় সে এক শিশুকে চাপা দিয়ে মেরে ফেলে। উকিউমের সব পরীক্ষামূলক রোগীই ছিল খুনের দায়ে অভিযুক্ত বড় অপরাধী। তারা সবাই কোনো না কোনোভাবে আইন থেকে বেঁচে গিয়েছিল। এটাকে তো সমাজের ময়লা পরিষ্কার করা ছাড়া আর কি বলা যায়। ডং সান এরপর একটা পেপার বা গবেষণাপত্র জমা দিল। উকিউম যখন মেডিকেল ছাত্র ছিল তখন সে একটি ওষুধ কোম্পানির জন্য রক্তের বিশ্লেষণ করেছিল। কোম্পানি সেই গবেষণার অনেক প্রশংসা করেছিল। এটা প্রমাণ করে যে তার মক্কেল সত্যিই ওষুধ নিয়ে গবেষণা করছিল। 처음부터 지려져 같으면 아예 없었던 거지. আদালতে গুঞ্জন পড়ে গেল। পরিস্থিতি তো একদম হাতের বাইরে চলে গেল। সো আবার আপত্তি জানালো। তারা এখানে বিচার করছে উকিউম কাউকে খুন করেছে কিনা। ডং সান চিৎকার করে জবাব দিল, সমস্ত প্রমাণ বলছে উকিউম সত্যিই সেই জাদুকরী ওষুধ আবিষ্কার করেছে। সে চিকিৎসার সরাসরি প্রদর্শনী দাবি করল। সে আশা করছে আদালত যেন মানবজাতির ভাগ্য পরিবর্তনের এই সুযোগটা হাতছাড়া না করে। প্রধান বিচারক কোনো সিদ্ধান্ত না নিয়েই তড়িঘড়ি করে শুনানি স্থগিত করলেন। এক রাতেই জনমত পুরোপুরি ঘুরে গেল। সবাই এখন সেই ওষুধের ব্যাপারে জানতে আগ্রহী, কারণ রোগ আর যন্ত্রণার শিকার হতে কেউ চায় না। তখন সো একদম কিংকর্তব্য বিমূঢ়। সাংবাদিকদের একের পর এক প্রশ্নে সে বারবার বলছে যে উকিউমের বিচার হবে, কিন্তু সাংবাদিকরা এসব শুনতে চায় না। তারা শুধু জানে আদালত চিকিৎসার প্রদর্শনীতে অনুমতি দিচ্ছে কিনা, কারণ এই বিষয়টি তাদের সবার ভাগ্যের সাথে জড়িত। সো জনসমক্ষে বলল, চিকিৎসার প্রদর্শনী বাস্তবসম্মত নয়। প্রথমত, গিনিপিগ হিসেবে কে আসবে? দ্বিতীয়ত, যদি কোনো দুরারোগ্য রোগী রাজিও হয়, আদালত কি অনুমতি দেবে? কে এই দায়িত্ব নেবে যদি আসামি লি উকিউম আদালতে আবার কাউকে খুন করতে চায়? আসলে সাংবাদিক শুধু নয়, সোয়ের বসও খুব কৌতূহলী। যদি ওই ওষুধটা সত্যিই হয় তবে তার ডায়াবেটিসও তো সেরে যেতে পারে। সত্যি বলতে সো নিজেও দোটানায় আছে। যদি ওষুধটা সত্যিই কার্যকর হয় তবে তো সে ইতিহাসের খলনায়ক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ডিটেকটিভ প্যাপ একটা ফোন করল। সে একটা নতুন তথ্য পেয়েছে। ঘটনার আগে কেউ একজন উকিউমের ল্যাবে গিয়েছিল, তবে সিসিটিভি ফুটেজে লোকটির চেহারা স্পষ্ট নয়। পেছন থেকে তাকে একজন পুরুষ বলেই মনে হচ্ছে। সো তাকে নির্দেশ দিল তদন্ত চালিয়ে যেতে। এর পেছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। যখন সবাই পাগলের মতো ছুটছে, ডং সান তখনও মাথা ঠান্ডা রেখেছিল। তার হঠাৎ উকিউমের বলা একটি কথা মনে পড়ে গেল। ডং সান ফাইলগুলো উল্টে দেখল। উকিউমের কোমায় থাকার সময় ডাক্তার ছিলেন হান। মেডিকেল রিপোর্টে তার সাথে যোগাযোগের নম্বর দেওয়া আছে। পরের দিন সকালেই সে হান ডাক্তারের সাথে দেখা করল এবং জানতে চাইল উকিউমের রক্ত সত্যিই পরিবর্তিত হয়েছে কিনা। প্রফেসর হান অস্পষ্ট উত্তর দিলেন, এটা তার একক অনুমান মাত্র, তবে এটুকু নিশ্চিত যে রক্তের গঠন সত্যিই পরিবর্তিত হয়েছে। ডং সান আবার প্রশ্ন করল, আপনার কি এটাই বলার অর্থ যে উকিউমের রক্তের ভারসাম্য নেই, তাই সে জীবিত মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে? প্রফেসর হান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, একজন সাধারণ মেডিকেল ছাত্র নিজের যোগ্যতায় জাদুকরী ওষুধ আবিষ্কার করেছে, তোমরা কি সত্যি এসব ফালতু কথা বিশ্বাস করছো? এই কথায় ডং সানের হৃদয়ে বরফ জমে গেল। প্রফেসর হানের বাড়ি থেকে ফেরার পথে সে দেখল দূরে একটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির নম্বর প্লেটটা তার পরিচিত মনে হলো। 1 মাস পর বিচারক রায় ঘোষণা করলেন। আমেরিকান ব্লাড অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী আসামি লি উকিউমের রক্তে সত্যিই রোগ সারানোর মতো কোষ বা উপাদান বিদ্যমান আছে। এই জায়গা থেকে এটা প্রমাণ হয় যে আসামি সত্যিই ওষুধ নিয়ে গবেষণা করছিল, কিন্তু ন্যাশনাল ফরেন্সিক সার্ভিসের রিপোর্ট অনুযায়ী লি উকিউমের রক্তের স্থায়িত্ব খুবই কম, তাই এর কোনো কার্যকর চিকিৎসাগুণ প্রমাণ করা অসম্ভব। এই যুক্তিতে আদালত তার চিকিৎসার প্রদর্শনীর আবেদন প্রত্যাখ্যান করল এবং তাকে সর্বোচ্চ শাস্তির নির্দেশ দিল। মামলা ঘোষণার সাথে সাথেই ডিটেকটিভ প্যাপ উকিউমের ল্যাবে যাওয়া সেই ব্যক্তিকে খুঁজে বের করল। জানা গেল সে আসলে চাইইন ফার্মাসিউটিক্যালসের একজন গবেষক, কিন্তু প্যাপ যখন তার বাড়িতে পৌঁছল ততক্ষণে লোকটা মারা গেছে।
সু খুব দ্রুত এই খবরটা পেয়ে গেল। তার মাথার ভেতর বুদ্ধি কাজ করতে লাগলো। তৃতীয় শুনানিতে ডংসন প্রমাণ জমা দিয়েছিল যে উকিওম চাই ইন ফার্মার জন্য গবেষণা করত। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। সে একা একা সেই মৃত গবেষকের রিসার্চ সেন্টারে চলে গেল এবং ভুলবশত একজন মানুষের মুখোমুখি হয়ে পড়ল। সু লোকটিকে থামিয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু লোকটি ভড়কে গিয়ে পালানোর চেষ্টা করলো। সু তার পিছু নিল। দুজনে দৌড়ে একদম ছাদের কিনারে চলে গেল। সু যেভাবে চাপ দিচ্ছিল তাতে লোকটা যেন ভূত দেখেছে। কোনো কিছু না ভেবেই সরাসরি 6 তলা থেকে নিচে লাফিয়ে পড়ল। এইদিকে জেলে একজন কয়েদির কাছে জেল পুলিশ চর্ষতে একটা কাগজ দিল। তাতে মাত্র একটা লাইন লেখা ছিল, লি উকিওমই তোমার ভাইকে খুন করেছে। সেই রাতে পুলিশ উকিওমকে একটা নতুন সেলে সরিয়ে দিল। এই সেলে আসলে উকিওমের শত্রুরাই বন্দী ছিল। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ আর মুষলধারে বৃষ্টি পড়ছে, উকিওম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তার পাশে থাকা 3 জন কয়েদি নিঃশব্দে উঠে বসল। তাদের একজন অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ চালালো। ঘুম ভাঙতেই উকিওম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অন্ধকারে 4 জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। 1 ঘন্টা পর উকিওমকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। অপারেশনের সময় সে হঠাৎ চোখ খুলল এবং ক্ষীণ স্বরে বলল, দ্রুত হান প্রফেসরকে ডেকে আনো। পরের দিন সকালে ডংসান খবরটা পেল। তার চেহারায় কোনো অস্থিরতা ছিল না, কারণ এটা তার পরিকল্পনারই অংশ। প্রথম রায়ের পর উকিওমকে বলেছিল নতুন কোনো জোরালো প্রমাণ ছাড়া দ্বিতীয়বার বিচার সংশোধন করা খুব কঠিন। তবে সে একটা কৌশল বের করে ফেলেছে। সে একজন জেল পুলিশকে ঘুষ দিয়ে কয়েদিদের তালিকা জোগাড় করেছে। সে উকিওমকে বলেছে এমন একজনকে খুঁজে নিতে যে রোগে ভুগছে, এরপর তাকে জখম করে আবার সুস্থ করে তুলবে। আর সাংবাদিক ঝাউ এই নিউজটা ভাইরাল করে দেবে। জনমতের চাপে আদালতকে নথি স্বীকার করতে বাধ্য করা হবে। ডংসানের এই পরিকল্পনার 2টি উদ্দেশ্য ছিল। 1, দ্বিতীয় রায় পরিবর্তন আনা, আর 2, এই ওষুধের কার্যকারিতা কতটুকু তা পরীক্ষা করা। সুখবর হলো সেই মেডিকেল টিম ডংসানকে ভরসা দিল। উকিওমের আঘাতে জখম হওয়া সেই কয়েদি জন্মগত চোখের জটিলতায় ভুগছিল। হাসপাতালে আসার সময় তার প্রচুর রক্তপাত হয়েছিল। কিন্তু কি ওষুধ যেন দেওয়া হলো, শুধু তার চোখের জটিলতাই দূর হয়নি, ক্ষতস্থানটাও জাদুকরীভাবে সেরে গেল। এটা সত্যিই অবিশ্বাস্য। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেল। ডংসান দ্রুত আপিল করল। জনমতের চাপে আদালত অবশেষে চিকিৎসার প্রদর্শনীতে সম্মতি জানালো। চিকিৎসার দিন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে উকিওমকে হাসপাতালে নিয়ে আসা হলো। এই দিনের স্বেচ্ছাসেবক মাত্র 6 বছরের এক শিশু, যে পোলিও রোগে আক্রান্ত। বাচ্চার বাবা মা, আদালত, প্রসিকিউটর এবং ডংসান সবাই ঘটনাস্থলে উপস্থিত। উকিওমের চিকিৎসার পদ্ধতি ছিল খুব সহজ। সে নিজের শরীর থেকে কয়েক মিলিলিটার রক্ত নিল এবং ধীরে ধীরে বাচ্চাটির শরীরে প্রবেশ করালো। কোনো ঝুঁকি ছাড়াই চিকিৎসা শেষ হলো। এরপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। ডংসান অনুভব করলো সময় যেন থেমে গেছে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা পরীক্ষার মতো। এক সময় সে ক্লান্ত হয়ে সোফায় ঘুমিয়ে পড়ল, যতক্ষণ না কানে সেই পরিচিত কণ্ঠস্বর এলো, বাবা তুমি কোথায়? আমি আমার চোখ বাবা, মা, ডংসান। এই ছিল কোরিয়ান ড্রামা ডেথ ফ্লাওয়ারের প্রথম 4 পর্বের কাহিনী। লি উকিওম কি সত্যি জাদুকরী ওষুধ আবিষ্কার করতে পেরেছে? ডংসানের মেয়ে মিনসুন কি শেষ পর্যন্ত সুস্থ হবে? এটা কি কোনো অলৌকিক পরিত্রাণ নাকি কোনো সুপরিকল্পিত মৃত্যুফাঁদ? ভিডিওতে যত লাইক আর শেয়ার বাড়বে, পরের পার্ট তত দ্রুত আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করবেন না। সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও খুঁজে পাবেন না। আমাদের খুব শিগগিরই আবার দেখা হবে।